হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 3 মানে মডেল কোশ্চিন পেপার 3 শুরু করব। পেজ হচ্ছে 151। আমরা প্রথমে শর্ট কোশ্চিন শুরু করব 1-1 থেকে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা কাজ করবে, সেটা হচ্ছে লাইক করবে। কিন্তু আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার কিন্তু পরের ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। আশা করি তোমাদের আমি কোশ্চিন ব্যাংক টোটাল বইটাই সলভ করে দেবো, আমাকে খালি একটু সময় দাও। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আবার বলছি, তোমাদেরকে একটা কাজ করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে অবশ্যই। ঠিক আছে, এটুকু তোমাদের কাছে আমি আশা করছি। ঠিক আছে, আজকে আমি শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 3। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে একটি আয়তক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে, একটা আয়তক্ষেত্র বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে, দৈর্ঘ্য 10% বাড়াবো, আবার প্রস্থ আমি কিন্তু 10% বাড়াবো। বলছে 10% বাড়ানো হলে ক্ষেত্রফলের শতকরা শতকরা কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? আমি আবার বলছি, একটা আয়তক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু দৈর্ঘ্য ধরে নেব 100 একক, আর প্রস্থ কিন্তু আমরা 100 একক ধরে নিচ্ছি। যদিও দৈর্ঘ্য প্রস্থ সমান হলে বর্গক্ষেত্র হয়, কিন্তু আমরা দুটোই যদি 100 ধরি তাহলে আমার কিন্তু কাজের সুবিধা হবে, খুব তাড়াতাড়ি অঙ্কটা মিলবে কিন্তু। তাহলে আমি লিখে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু 100 একক। ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু 100 একক, আর ধরি প্রস্থ ইকুয়াল টু 100 একক। আমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ধরে 100 ধরে নিচ্ছি। তোমাদের প্রশ্ন যে দৈর্ঘ্য 100 প্রস্থ, তাহলে তো ওটা বর্গক্ষেত্র হয়, তাহলে আমার কিন্তু কাজের সুবিধা, আমি XY ধরতে পারতাম কিন্তু একটু বড় হয়ে যাবে অঙ্কটা। 100 ধরলে কিন্তু খুব সুবিধা হবে, সোজা হবে। ঠিক আছে, শতাংশ। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, পাশে হচ্ছে বর্গ একক, সমান সমান 100 ইন্টু 100, পাশে হচ্ছে বর্গ একক, তার মানে হচ্ছে 10,000 বর্গ একক। তাহলে আমি কিন্তু ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে 100 একক, প্রস্থ হচ্ছে 100 একক, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গ একক। এবার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, প্রস্থও 10% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। আমি লিখছি 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য ইকুয়াল টু 100 প্লাস 10 ইকুয়াল টু 110 একক। আবার লিখছি 10% বৃদ্ধি পেলে প্রস্থ ইকুয়াল টু 100 প্লাস 10 ইকুয়াল টু 110 একক। তার মানে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, আবার প্রস্থও কিন্তু 10% বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে 100 প্লাস 10 110 একক। প্রস্থ যদি 10% বৃদ্ধি পায়, প্রস্থ হবে 100 প্লাস 10 110 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত? এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 110 গুণন 110 বর্গ একক, সমান 12,100
বর্গ একক। তাহলে বর্তমানে ক্ষেত্রফল হচ্ছে 12,100 বর্গ একক, আর আগে ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কত? বৃদ্ধি মানে আগের তুলনায় কত বৃদ্ধি পেল? ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল ইকুয়াল টু 12,100 বিয়োগ 10,000 এত বর্গ একক সমান সমান 2100 বর্গ একক। তাহলে কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পেল 2100 বর্গ একক। আমাকে কিন্তু শতকরা বের করতে, শতকরা। এই যে 2100 বর্গ একক বৃদ্ধি পেয়েছে, এটা কততে বৃদ্ধি পেয়েছে? 10,000 বর্গ এককে বৃদ্ধি পায় 2100 বর্গ একক। 1 হলে কত আর 100 হলে কত, মানে শতকরা। আমরা এখানে লিখছি 10,000 বর্গ এককে বৃদ্ধি পায় 2100 বর্গ একক। 10,000 বর্গ এককে বৃদ্ধি পায় 2100 বর্গ একক। অতএব 1 বর্গ এককে বৃদ্ধি পায় 2100 নিচে 10,000 মানে ডিভাইডেড। যখন আমরা এখানে 1 ধরবো তখন এখানে যেটা থাকবে সেটা কিন্তু নিচে যাবে, মানে ডিভাইডেড হবে, ভাগ হবে। ঠিক আছে, অতএব 100 বর্গ এককে বৃদ্ধি পায় 2100 গুণন 100, আর নিচে হচ্ছে 10,000 সমান সমান 21 বর্গ একক সমান সমান 21%। তাহলে বলছে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ইকুয়াল টু 21%। এটা অ্যান্সার। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। আমরা কিন্তু দুটাই কিন্তু 100 ধরছি, দৈর্ঘ্য 100 ধরে নিছি, ধরি প্রস্থ আমরা কিন্তু 100 ধরে নিছি। তাহলে আমার ধরা অনুযায়ী ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গ একক। তারপর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল মানে 110 একক, প্রস্থও 10% বৃদ্ধি পেল মানে 110 একক। অতএব ক্ষেত্রফল 110 ইন্টু 110 12,100 বর্গ একক। আগে ছিল 10,000 বর্গ একক, এখন হলো 12,100 বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি পেল 2100 মানে 2,100 বর্গ একক। তার মানে 10,000 বর্গ এককে বৃদ্ধি পেল 2100 বর্গ একক। 1 হলে কত, 100 হলে কত। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। এটা হচ্ছে 2 নম্বর। দেখো, শূন্যস্থান পূরণ করো। বলছে লোক সংখ্যা অপরিবর্তিত রেখে কাজের পরিমাণ বাড়ালে কাজটি শেষ করতে ড্যাশ সময় লাগবে। লোক সংখ্যা কিন্তু অপরিবর্তিত আছে, তুমি কাজের পরিমাণটা বাড়ায় দিচ্ছ, তাহলে কাজটা শেষ করতে তোমার সময় কম লাগবে না বেশি লাগবে? আমি আবার বলছি, লোক সংখ্যা আগে যা ছিল এখনও তাই আছে, কিন্তু কাজের পরিমাণটা তুমি বাড়িয়ে দিলে। আগে এইটুকু কাজ করতে, এখন মনে কর এতখানি কাজ করতে হবে, তাহলে তোমার কাজটা শেষ করতে সময়টা কম না বেশি লাগবে? সময় কিন্তু বেশি লাগবে। আর লোক সংখ্যা তো ঠিকই আছে, যেহেতু কাজ বেড়ে গেল তাহলে সময়টাও কিন্তু বাড়বে। কিন্তু তাহলে আমরা লিখব কাজটি শেষ করতে বেশি সময় লাগবে। লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজ বাড়িয়ে দিলে কিন্তু সময়টা কিন্তু বেড়ে যাবে। যত কাজ বাড়বে সময় কিন্তু বাড়বে। যেহেতু লোক সংখ্যা আগের মতো আছে, তুমি লোক সংখ্যা যদি বাড়াইয়া দাও, কাজ বাড়িয়ে দাও, তাহলে হয়তো সময় কমও লাগতে পারে। কিন্তু যেহেতু লোক সংখ্যা অপরিবর্তিত, তুমি যদি কাজের পরিমাণটা বাড়িয়ে দাও তাহলে কাজটা করতে সময় কিন্তু বেশি লাগবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। 3 নম্বর। দেখো প্রশ্ন আছে কি, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে 343 রুটের মধ্যে 3 বলছে কত? এটা হচ্ছে ত্রিঘাত হবে, ত্রিঘাত। তাহলে হচ্ছে 343 তার হচ্ছে ত্রিঘাত কত সেটা আমাকে বের করতে হবে।
তাহলে এখানে দেওয়া আছে 343। এখানে থাকা মানে পাওয়ার হচ্ছে 1/3। এখানে যা থাকবে সেটা 1-এর নিচে লিখতে হবে, রুটটা উঠে যাবে। এর মানে হচ্ছে 343 আর তার পাওয়ার হচ্ছে 1/3। এখানে থাকা মানে রুট উঠে যাবে, পাওয়ার হবে 1/3। এবার আমরা 343কে ভেঙে নেব। 343কে আমরা ভেঙে নিচ্ছি। 428, হ্যাঁ 7 দিয়ে দিচ্ছি, 4 7 28, 29 30 31 32 33 34 6 7 9 63, আবার 7 দিয়ে দিচ্ছি 7। তার মানে হচ্ছে 343 ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 7, তার মানে 7 টু দি পাওয়ার 3। 343 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 3, 343। তাহলে আমরা 343কে লিখতে পারি 7 পাওয়ার 3, তার উপর হচ্ছে 1/3, তার মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 কেটে গেল, সমান সমান হচ্ছে 7। তাহলে 300 এর হচ্ছে অ্যান্সার হবে 7। এবার আমরা অপশান দেখবো। অপশান এ হচ্ছে 7, অপশান বি 8, অপশান সি হচ্ছে 17, অপশান ডি হচ্ছে 9। অ্যান্সার হবে এ। আমরা অ্যান্সার লিখবো হচ্ছে এ। তাহলে এখানে যেটা থাকবে সেটা পাওয়ার হচ্ছে 1/3, যদি 5 থাকে 1/5, 6 তাহলে 1/6, এখানে যা হবে 1-এর নিচে সেটা হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। দেখো শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন আছে n ধনাত্মক অযুগ্ম সংখ্যা। n ধনাত্মক অযুগ্ম, অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা। 1 3 5 7 বিজোড় সংখ্যা, আর যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা, যেমন 2 4 6 8 10 যুগ্ম সংখ্যা। এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা হলে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, আর রাশিটি সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য। আমরা জানি n যদি একটা অযুগ্ম ধনাত্মক সংখ্যা হয় তাহলে রাশিটা কিন্তু a প্লাস b দ্বারা কী হবে, মানে a টু দি পাওয়ার রাশিটির কিন্তু একটা সাধারণ উৎপাদক হবে a প্লাস b। আমরা একটু লিখে নিচ্ছি, যদি n একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে, অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলে a প্লাস বি হবে, আর রাশিটির একটি সাধারণ উৎপাদক। ঠিক আছে, n যদি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু a প্লাস বি হবে রাশিটির একটি সাধারণ উৎপাদক। তার মানে আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু মাইনাস বি, তাহলে a ইকুয়াল টু মাইনাস বি। এবার আমরা কিন্তু f এখানে এ বি ধরে করছি, তাহলে এখানে a টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n। এবার আমরা এফ এখানে লিখছি হচ্ছে মাইনাস বি, আর একটা হচ্ছে শুধু বি। এর জায়গায় আমরা কিন্তু মাইনাস বি লিখছি, এর মানটা আমরা লিখছি মাইনাস বি। এফ মাইনাস বি আর বি, এফ সমান আমরা মাইনাস বি আর বি ধরছি। এ সমান কি এ দেখো, এ সমান হচ্ছে মাইনাস বি, এর যে আমরা লিখছি মাইনাস বি, আর বি তো আছেই। প্রথমটা কিন্তু আমরা এ আর বি ধরে করছি, এবার এর বদলে কিন্তু মাইনাস বি। খুব ভালো করে দেখো, কিন্তু এখানে এর বদলে আমরা মাইনাস বি লিখছি। তাহলে এখানে হবে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন প্লাস বি টু দি পাওয়ার, বি এর জায়গাও তাই, বি এর জায়গায় আমরা কি ধরছি, এ ধরছি, তাহলে এ টু দি পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, ও এর জায়গায় ধরছি বি মাইনাস বি, এর জায়গায় আমরা লিখবো মাইনাস বি। তাহলে এটা হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন সমান হচ্ছে 0। বি টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এটা মাইনাস প্লাস কেটে গেলে এটা হবে সমান হচ্ছে 0।
কমপ্লিট। এর জায়গায় আমরা কিন্তু মাইনাস ধরছি, তাহলে এর সাধারণ উৎপাদক তাহলে কী হবে, এ প্লাস বি। সর্বদা এটা কী দ্বারা বিভাজ্য, এ প্লাস বি দ্বারা বিভাজ্য। এটার সমান জিরো হলে তোমার এটার সমানও কিন্তু জিরো হচ্ছে, তার মানে আমাদের হচ্ছে এর সাধারণ উৎপাদক হবে এ প্লাস বি। খুব ভালো দেখো, একবার আমরা এ আর বি ধরছি, এ আর বি, এবার আমরা এর জায়গায় বি লিখছি আর বি তো বি আসেই, তাহলে জিরো। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 5 নম্বর। দেখো একটি সুষম বহুভুজের বহিঃকোণ অন্তঃকোণের 1/9 অংশ। বহিঃকোণ অন্তঃকোণের যদি আমরা অন্তঃকোণ এক্স ডিগ্রি ধরি, তাহলে বহিঃকোণ হবে এক্স ডিগ্রি ইন্টু 1/9, মানে এক্স ডিগ্রি বাই 9। বলছে বহিঃকোণ অন্তঃকোণের 1/9 অংশ। বলছে বহুভুজটির বাহু সংখ্যা কত। বহুভুজটির বাহু সংখ্যা আমরা যদি বহিঃকোণটা বের করতে পারি, তাহলে 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে আমরা কিন্তু বাহু সংখ্যা পেয়ে যাব। আমি আবার বলছি, 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমাকে কিন্তু প্রথমেই বহিঃকোণটা বের করে নিতে হবে, যে কোনো প্রকারে আমাকে কিন্তু বহিঃকোণ বের করতে হবে। আমি লিখছি দেখো, বহিঃকোণ অন্তঃকোণের 1/9 অংশ। তার মানে আমরা অন্তঃকোণ ধরে নিচ্ছি, ধরি অন্তঃকোণ ইকুয়াল টু এক্স ডিগ্রি। তাহলে আমি কিন্তু অন্তঃকোণ ধরে নিলাম এক্স ডিগ্রি। বলছে বহিঃকোণ অন্তঃকোণের 1/9 অংশ, অতএব ধরি বহিঃকোণ ইকুয়াল টু এক্স ডিগ্রি গুণন 1/9 সমান এক্স ডিগ্রি বাই 9। তাহলে আমি কিন্তু বহিঃকোণ ধরে নিলাম এক্স ডিগ্রি, ঠিক না, অন্তঃকোণ ধরে নিলাম এক্স ডিগ্রি, তাহলে বহিঃকোণ হচ্ছে এক্স ডিগ্রি গুণন 1/9, তার মানে এক্স ডিগ্রি বাই 9। এবার কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা কিন্তু জানি যে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি আবার বলছি, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি বাই 9 ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি আবার বলছি, এটা কিন্তু একটা ফর্মুলা, সেটা হচ্ছে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কিন্তু মনে রেখে দিবে, ঠিক আছে। অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কিন্তু সব সময় 180 ডিগ্রি, ঠিক আছে। বা এখানে লসাগু হচ্ছে 9, তাহলে 9 এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 10 এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 9, অতএব এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 9, তার নিচে হচ্ছে 10, শূন্য কেটে দিলাম। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 8 নং 72-এর 2, 8 নং 72 7 9 16 162 ডিগ্রি। তার মানে এখানে অন্তঃকোণ আমরা পেয়ে গেলাম 162 ডিগ্রি। লিখব অন্তঃকোণ ইকুয়াল টু 162 ডিগ্রি। অতএব বহিঃকোণ ইকুয়াল টু 162 ডিগ্রি গুণন 1/9। বহিঃকোণ হচ্ছে এক্স ডিগ্রি গুণন 1/9, এক্স ডিগ্রি গুণন 1/9, অথবা 180 ডিগ্রি থেকে বাদ দিলেও এটা হবে 162 ডিগ্রি। আমরা কাটাকাটি করছি, তাহলে 9-কে 9 বাঁচলে হচ্ছে 7, 8 নং 72 মানে 18 ডিগ্রি।
এটা হচ্ছে 18 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু বহিঃকোণ পেয়ে গেলাম 18 ডিগ্রি। এবার আমরা কিন্তু বাহু সংখ্যা বের করব। বাহু সংখ্যা বের করার ফর্মুলাটা আমি আরও একবার বলছি যে 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যায়। 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যায়। আর একটা মনে রাখা দিবে যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো এই বাহু সংখ্যা, অতএব বাহু সংখ্যা ইকুয়াল টু আমি লিখে দিচ্ছি 360 ডিগ্রি বাই বহিঃকোণ 360 ডিগ্রি বাই বহিঃকোণ, এই যে বহিঃকোণ 360 ডিগ্রি বাই বহিঃকোণ সমান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 18 ডিগ্রি, কেটে যাবে ডিগ্রি, 18 দিয়ে কাটলে 8 20 সমান সমান 20টি। তাহলে বাহু সংখ্যা কত? 20টি। আমরা অ্যান্সার লিখবো যে অতএব বাহু সংখ্যা ইকুয়াল টু, অতএব বাহু সংখ্যা ইকুয়াল টু 20টি। এটা হচ্ছে অ্যান্সার। বাহু সংখ্যা হচ্ছে 20টি। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। তোমাদের ফর্মুলা আমি আরও একবার বলছি, তোমরা কিন্তু এটা মনে রেখে দেবে। 1 নম্বর ফর্মুলা হচ্ছে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 6 নম্বর। দেখো প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। বলছে বিপ্রতীপ কোণগুলি পরস্পর ড্যাশ হয়। বিপ্রতীপ কোণগুলি পরস্পর ড্যাশ হয় মানে সমান হয়। বিপ্রতীপ কোণ কিন্তু সবসময় সমান হবে। আমি তোমাকে একটু দেখাচ্ছি। দেখো এরা মনে করো দুটো সরলরেখা, একটা হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এ বি, আরেকটা হচ্ছে সি ডি, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই যে দুটো সরলরেখা যে এ বিন্দুতে ছেদ করলো, এ বি আর সিডি, এ বি ও সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করার ফলে দুই জোড়া বিপরীত কোণের কিন্তু উৎপন্ন হয়েছে। দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। কি কি বিপরীত কোণ? একটা হচ্ছে বিপরীত কোণ হচ্ছে কোণ এ ও ডি, কোণ এওডি ও কোণ বিওসি, এটা একটা বিপরীত কোণ। এই কোণের সঙ্গে এই কোণের একটা বিপরীত। আরও একটা বিপরীত কোণ হচ্ছে 2 নম্বর বিপরীত কোণ, সেটা হচ্ছে কোণ এওসি ও কোণ বিওডি। তাহলে দুটো সরলরেখা মানে এ বি আর সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করার ফলে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। দুই জোড়া বিপরীত কোণ মানে কোণ এওডি ও কোণ বিওসি এবং কোণ এওসি ও কোণ বিওডি। ঠিক আছে, এই দুই যে বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, আমরা কিন্তু প্রমাণ করতে হবে যে দুজোড়া বিপরীত কোণ পরস্পর সমান। এই বিপরীত কিন্তু পরস্পর সমান হবে, তার মানে কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি, আবার কোণ এওসি ইকুয়াল টু কোণ বিওডি। তাহলে বিপরীত কোণ কিন্তু সবসময় কিন্তু পরস্পর কি হবে? সমান হবে। কিন্তু এটা আমরা কিন্তু নেক্সট দিন কিন্তু আমি এই উপপাদ্যটা তোমাদের প্রমাণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার লিখছি পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়। তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। নেক্সট কোশ্চেন চলে আসতেছি, হচ্ছে 2-1 নম্বর। দেখো প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে এ বি অপেক্ষা 60% বেশি এবং সি অপেক্ষা 30% বেশি। মানে এ কিন্তু বি এর থেকে 60% বেশি, মানে 100-তে 60 বেশি। আবার সি এর থেকে 30% বেশি, মানে 100-তে 30 বেশি। কে বেশি? এ। বি এবং সি এর থেকে বি থেকে 60 আর সি থেকে 30% বেশি। বলছে বি আর সি এর অনুপাত, বলছে বি আর সি এর অনুপাত কত? আচ্ছা, আমরা কিন্তু প্রথমেই ধরি বি ইকুয়াল টু 100। তাহলে এ কত হবে? 100 + 60, 160। মানে বি হচ্ছে
এ এ হচ্ছে বি অপেক্ষা 60% বেশি, আমরা বিকে ধরে নিচ্ছি 100, তাহলে এ হবে 160। ধরি বি ইকুয়াল টু 100, অতএব এ ইকুয়াল টু 100 প্লাস 60 ইকুয়াল টু 160, মানে এ হচ্ছে বি অপেক্ষা 60%, মানে 100-তে 60 বেশি। বি যদি 100 হয়, এ হবে 160, ঠিক আছে। আবার দেখো সি অপেক্ষা 30% বেশি, আমরা সিকে ধরে নিচ্ছি 100। তাহলে এখানে একটা জিনিস লিখে নিচ্ছি যে বি বাই এ ইকুয়াল টু 100 নিচে 160। আমরা কিন্তু অনুপাত করব, বি হচ্ছে 100, এ হচ্ছে 160, তাহলে বি বাই এ মানে 100 নিচে 160, কাটলে 0, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 8, অতএব বি বাই এ ইকুয়াল টু 5-এর নিচে 8। বি বাই এ হচ্ছে 5-এর 8, কমপ্লিট। এবার দেখো এ কিন্তু সি অপেক্ষা 30% বেশি, সি এর থেকে 30%, মানে 100-তে 30 বেশি। আমরা ধরে নিচ্ছি সি ইকুয়াল টু 100, ধরি সি ইকুয়াল টু 100, অতএব এ ইকুয়াল টু 130। 30 বেশি, সি এর থেকে 30% বেশি, সি 100 হলে এ হবে 130। খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এবার আমরা লিখছি সি বাই এ, সি বাই এ না এ বাই সি করি, এখানে আমরা করে দিচ্ছি এ বাই সি, তাহলে সুবিধা হবে কাজের। এখানে লিখছি এ বাই সি মানে 130-এর নিচে 100, আর এ হচ্ছে 130 আর সি হচ্ছে 100। আমরা কাটাকাটি করে নিচ্ছি, অতএব এ বাই সি ইকুয়াল টু 13 নিচে 10। এবার আমরা এই দুটাকে কিন্তু পাশাপাশি লিখছি, এখানে দুটো, একটা হচ্ছে বি এর নিচে এ, এটা হচ্ছে 5-এর 8, আর একটা হচ্ছে এ এর নিচে সি, এটা হচ্ছে 13 নিচে 10। ঠিক আছে, খুব ভালো কথা। দেখো এবার আমরা এই দুটো একে কিন্তু মিলাবো, এই দুটো একে মিলাবো, এই দুটো একে মিলাতে গেলে আমরা এটাকে গুণ করছি 13 দ্বারা, এটাকে গুণ করছি 8 দ্বারা। আমরা দুটো, এটাও এ এটাও এ, এই দুটো একে মিলাবো, কিন্তু মিলানোর জন্য এটাকে গুণ করছি 13, একে গুণ করছি 8, এবং যেটা গুণ করবো সেটা কিন্তু উপর নিচ, তাহলে আমাকে এখানেও গুণ করতে হবে 13, এখানেও গুণ করতে হবে 8। তাহলে এখানে 5 13 65, 5 13 65, আর 8 13 হচ্ছে 104, 8 13 হচ্ছে 104, এখানেও তাই, 8 13 হচ্ছে 104, 8 10 হচ্ছে 80। তার মানে আমরা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে বি ইস টু এ ইস টু সি ইকুয়াল টু 65 ইস টু 104 ইস টু 80। এখান থেকে আমরা লিখতে পারি বি ইস টু এ ইস টু সি 65 ইস টু 104 ইস টু 80, কিন্তু এখানে চাইছে বি আর সি এর অনুপাত। অঙ্ক বলছে যে বি আর সি এর অনুপাত করে, বি আর সি, এই যে বি আর সি এই দুটো চাইছে, বি আর সি। তা আমরা এখানে লিখব যে বি ইস টু সি ইকুয়াল টু, বি হচ্ছে 65 ইস টু 80, বি আর সি এই দুটা, বি আর হচ্ছে সি এই দুটো চেয়েছে, বি আর সি, তাহলে 65 ইস টু 80। এবার যদি আমরা 5 দিয়ে ছোট করি, 5 দিয়ে 5 13 65 আর 5 16 80, তাহলে হচ্ছে বি ইস টু সি ইকুয়াল টু 13 ইস টু 16, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। আমরা প্রথমে ধরেছি বি হচ্ছে 100, তাহলে এ হবে 160, এখানে আমরা করলাম হচ্ছে বি বাই এ। আবার সি ধরে নিছি 100, তাহলে এ হবে 130, মানে 30% বেশি, ওরা 100 130, এখানে আমরা এ বাই সি করেছি।
এবার এই দুটোকে পাশাপাশি লিখে নিছি, আমরা দুটো একে মিলাইছি, এখানে 13 দিয়ে উপর নিস, এখানে 8 দিয়ে উপর নিস, তাহলে এখানে আমার 65 104, এখানে 104 আসে, তাহলে মানে B/H/C, B/H/C 65/104/80, এই বি আর সি এর অনুপাত আমরা বের করেছি। ঠিক আছে, এবার চলে আসছিস আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2 নম্বর, 2-এর 2। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে গেলে সময় যদি 20% কমাতে চাও, 20% সময় কমাবে, 20% মানে 100-তে 20 সময় কমাতে চাও, তবে ট্রেনের গতিবেগ কত বাড়াতে হবে। বলছে ট্রেনের গতিবেগ কত বাড়াতে হবে, সময় 20% কমাতে হলে গতিবেগ তুমি কত বাড়াবে। আচ্ছা আমরা ধরি গতিবেগ হচ্ছে 100 মিটার পার ঘন্টা, 100 কিমি পার ঘন্টা। ধরি ট্রেনের গতিবেগ ধরি ট্রেনের গতিবেগ ইকুয়াল টু 100 কিমি পার ঘন্টা। তার মানে সময় এখানে সময় ইকুয়াল টু 60 মিনিট পার ঘন্টা, মানে 60 মিনিট, 60 মিনিট আমি সময় ধরে নিলাম। এবার 20% সময় কমাবে তুমি, 20%, 60 মিনিটে 20% সময় কমে। বলছে সময় যদি 20% কমাতে হয়, তাহলে লিখবো 60 মিনিটের 20% ইকুয়াল টু 60 ইন্টু 20 নিচে 100, 60 মিনিট সময় লাগে, সেখানে 20% কমাবে। 20% মানে 60 মিনিটে 20% কত, দুটো শূন্য কেটে দিচ্ছি, সমান সমান হচ্ছে 12 মিনিট, 12 মিনিট। তাহলে 12 মিনিট যদি কমাও সময়টা হবে কত, লিখব সময় 12 মিনিট কমলে সময় হয় 12 মিনিট কমলে সময় হয় ইকুয়াল টু 60 বিয়োগ 12, তার মানে 48 মিনিট। তার মানে যে দূরত্ব তুমি আগে, যে দূরত্ব যেতে তোমার 60 মিনিট সময় লাগতো, এখন সেই দূরত্ব তুমি কিন্তু 48 মিনিটে যাবে, তাহলে গতিবেগ তোমার কত বাড়বে সেটা আমাকে বের করতে হবে। 60 মিনিটের রাস্তা তুমি 48 মিনিটে যাবে, তাহলে গতিবেগ তো বাড়াতে হবে, সময় কমলে গতিবেগ বাড়বে, তার মানে ব্যস্ত সম্পর্ক। এবার আমরা কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে করব। একদিকে লিখবো হচ্ছে সময়, সময় ব্র্যাকেটে হচ্ছে মিনিট সময়, আর একদিকে হচ্ছে গতিবেগ ব্র্যাকেটে হচ্ছে কিমি পার ঘন্টা। তাহলে একদিকে হচ্ছে সময়, মানে আগে তুমি যে রাস্তা 60 মিনিটে যেতে, এখন তুমি সেই রাস্তা 48 মিনিটের মধ্যে যাবে, তাহলে তোমার তো গতিবেগ বাড়াতে হবে। 60 মিনিটের রাস্তা 48 মিনিটে যেতে হলে তোমাকে গতিবেগ বাড়বে, সেটা কত বাড়বে সেটা আমাকে বের করতে হবে। তার মানে আগে হচ্ছে 60 মিনিট, তুমি যাতে 100 কিমি পার ঘন্টা বেগে, এবার তুমি 48 মিনিটে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি এক্স, 48 মিনিটে ধরে নিচ্ছি তুমি এক্স কিমি পার গতি যাবে, গতিটা আমরা জানি না, এটা বের করতে হবে। আমি ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘন্টা বেগে তুমি যাবে 48 মিনিটে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি সময় কমে তাহলে তোমার কিন্তু গতিবেগ বাড়াতে হবে ওই রাস্তা যেতে, তাহলে ব্যস্ত সম্পর্ক লিখব গতিবেগ সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত, ব্যস্ত সম্পর্কযুক্ত। তার মানে যদি কম সময়ের মধ্যে তুমি কোনো এক জায়গায় যেতে চাও, তাহলে তোমার গতিবেগ স্পিড কিন্তু বাড়াতে হবে।
ঠিক আছে, কম সময় গেলে স্পিড বাড়াতে হবে, তার মানে ব্যস্ত, সময় কমালে গতিবেগ বাড়বে, ব্যস্ত সম্পর্ক। তার মানে লিখবো 100 নিচে এক্স ইকুয়াল টু 1 নিচে 60 48। যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন 1 নিচে লিখবে, এটা কিন্তু উল্টে যাবে, আমি এখানে করছি, এটা উল্টে যাবে। তাহলে 100 নিচে এক্স ইকুয়াল টু 48 নিচে 60, 100 নিচে এক্স, এটা উল্টে যাবে, 48 উপরে 60 নিচে, 12 দিয়ে কাটলে 4 12 48, 5 12 60। এবার আমরা বজ্রগুণন করব, 4x ইকুয়াল টু 100 গুণন 5, বজ্র গুণন ক্রস গুণন করছি, ক্রস গুণন, অতএব x ইকুয়াল টু 100 গুণন 5, নিচে হচ্ছে 4, কাটলে হচ্ছে 25। তাহলে x ইকুয়াল টু 125। তাহলে গতিবেগ, বর্তমানে গতিবেগ, গতিবেগ ইকুয়াল টু 125 কিমি পার ঘন্টা। এখন কিন্তু তোমার গতিবেগ হবে 125 কিমি পার ঘন্টা, আর আগে গতিবেগ ছিল 100 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ বেড়ে গেল, কিন্তু কত বাড়লো, গতিবেগটা বাড়লো কত, গতিবেগ বাড়লো ইকুয়াল টু, গতিবেগ বাড়লো ইকুয়াল টু 125 মাইনাস 100, 125 মাইনাস 100 সমান সমান 25%। তাহলে তোমার গতিবেগ কিন্তু 25% বৃদ্ধি পেল, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, ট্রেনের গতিবেগ আমরা 100 কিমি পার ঘন্টা ধরে নিছি, আর সময় 60 মিনিট। এবার সময়টা 20% কমাবে, 60 মিনিটে 20% মানে 12 মিনিট, আর 12 মিনিট সময় যদি কমলে সময় হবে হচ্ছে 48 মিনিট। যেখানে আগে 60 মিনিটে যাবে সেখানে 48 মিনিটে যেতে চাচ্ছ তুমি, তাহলে গতিবেগটা বাড়াতে হবে। 60 মিনিটে 100 তুমি, 48 মিনিটে তুমি কত গতিবেগ হবে, গতিবেগ কত সেটা আমরা বের করলাম। সেই গতিবেগ হলো 125 কিমি পার ঘন্টা, আগে ছিল 100 কিমি পার ঘন্টা, তার মানে 100তে 25 বেড়ে গেল, তাহলে 25% গতিবেগ বাড়লো হচ্ছে 25%, 100তে বেড়ে গেল 25। ঠিক আছে, এবার আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে x ইকুয়াল টু 997, y ইকুয়াল টু 998, জেড ইকুয়াল টু 999 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর মান কত, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি, এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 997, ওয়াই ইকুয়াল টু 998, আর জেড ইকুয়াল টু 999। আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু, দেখো এটার সমান কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হাফ লেখা ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কয়ার, এটা কিন্তু একটা ফর্মুলা। আমরা লিখতে পারি হাফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটা কিন্তু একটা ফর্মুলা, এটার সমান কিন্তু এটা হয় হাফ লেখা ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সের মান হচ্ছে 997, 997 মাইনাস 998 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, এবার হচ্ছে ওয়াই হচ্ছে 998 মাইনাস 999 তার হোল স্কয়ার প্লাস, এবার হচ্ছে 999 মাইনাস 997 তার হোল স্কয়ার। আমরা কিন্তু এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিলাম, এই যে মানগুলা এক্সের মান 997, ওয়াইয়ের মান 998,
ওয়াইয়ের মান 998, জেডের মান 999, আবার জেডের মান 999, এক্সের মান 997। কমপ্লিট। পরের স্টেপ হাফ। এবার 997 থেকে 998 বিয়োগ, তার মানে -1, তার হচ্ছে হোল স্কয়ার, প্লাস 998 থেকে 997 বিয়োগ করলে -1, আবার 999 থেকে 998 বিয়োগ করলে -1, তার হোল স্কয়ার, প্লাস আবার 999 থেকে 997 বিয়োগ, তাহলে 2, তার হোল স্কয়ার। ঠিক আছে। এবার হচ্ছে হাফ, ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার করলে কিন্তু যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু মাইনাস থাকবে না, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে। তাহলে এখানে 1, এটাও প্লাস হবে 1, আর প্লাস 4, তাহলে হাফ ইন্টু 4 একে 5 একে 6, 4 একে 5 একে 6, তাহলে সমান 3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর মান হচ্ছে 3। তাহলে তোমরা কিন্তু এই ফর্মুলাটা মনে রেখে দিবে। হাফ লেখা ব্র্যাকেটের মধ্যে x - y তার হোল স্কয়ার প্লাস y - z তার হোল স্কয়ার প্লাস z - x তার হোল স্কয়ার। সামনে একটা হাফ থাকবে, এটা কিন্তু মনে রেখে দিবে। ঠিক আছে। এবার আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2 এর 4 নম্বর, দেখো সরল করো। 1 - x - y বাই x প্লাস y ডিভাইডেড 2 + 2y বাই x - y। আমরা কিন্তু উপর এবং নিচে কিন্তু লসাগু করি। আমি করছি, দেখো। প্রথমে এই টানটা দিবে, উপরের লসাগু হচ্ছে x প্লাস ওয়াই। দেখো এটা ভাগ গেল, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস, এই দুটো ভাগ যাচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলে -x প্লাস ওয়াই। যখন মাইনাস দিয়ে গুণ করবো -x আর প্লাস ওয়াই। এবার নিচের লসাগু, নিচের লসাগু হচ্ছে x মাইনাস ওয়াই, 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 2y, 2 দিয়ে, এবার এই দুটো ভাগ গেল, তাহলে প্লাস 2y। এটা ভাগ গেল, তাহলে এখানে হচ্ছে 2y, প্লাস মাইনাস 2y কেটে গেল, উপরে প্লাস মাইনাস x কেটে গেল, তাহলে উপরে থাকলো 2y, তার নিচে হচ্ছে x প্লাস ওয়াই, এখানে থাকলো 2x, তার নিচে হচ্ছে x মাইনাস ওয়াই। এবার নিচেরটা কিন্তু উল্টে যাবে, আমি এখানে করছি, উপরে যা আছে তাই, উপরে হচ্ছে 2y, তার নিচে হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু, উপরে যাবে হচ্ছে x মাইনাস ওয়াই, তার নিচে হচ্ছে 2x, নিচেরটা কিন্তু উল্টে যাবে আর 2xটা নিচে থাকবে, এই 2 কেটে গেল, তাহলে সমান উপরে থাকলো y আর x মাইনাস ওয়াই, আর নিচে থাকলো x আর x প্লাস ওয়াই, আর নিচে থাকলো x আর x প্লাস ওয়াই, আর y আর x মাইনাস ওয়াই। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, সরল লসাগু করতে হবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 2 এর 5 নম্বর, হচ্ছে সকাল 8টার সময়, যখন 8টা বাজে, ঘন্টার ও মিনিটের কাঁটার অন্তর্গত ক্ষুদ্রতর কোণটির মান, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে কোণ হবে তার মান দেওয়া আছে 3x প্লাস 3 ডিগ্রি হলে, বলছে এক্সের মান কত। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে অন্তর্গত যে কোণ, সেই কোণটা হচ্ছে 3x প্লাস 3 ডিগ্রি, কিন্তু আমাদের এখানে কত সেটা আমাকে বের করতে হবে। আমি একটু ঘড়ি আঁকিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 12, 6, 3, 9, 11, 10, 1, 2, 4, 5, 8, 7। দেখো এটা একটা ঘড়ি, কিন্তু এটা একটা ঘড়ি, ঠিক আছে, এটা একটা ঘড়ি। এর মধ্যে দুটো মিনিটে কাটা এবং ঘন্টার কাটা। সকাল 8টা, এটা হচ্ছে ঘন্টার কাটা, এটা ঘন্টা কাটা, আর এটা হচ্ছে মিনিটের কাটা, এটা হচ্ছে মিনিটের কাটা, ঠিক আছে। এর মধ্যে যে এই যে কোণটা,
এই কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। আমরা জানি যে টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এখান থেকে হচ্ছে 1 2 3 4 4 ঘর আছে। আমরা জানি এখানে টোটাল হচ্ছে 12 ঘর। এখান থেকে 1 2 3 টোটাল 12 ঘর আছে। 360 ডিগ্রিকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু 1 ঘর পেয়ে যাব, 1 ঘর পাবো। 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু 1 ঘর পাবো। আমরা লিখি যে মোট কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি। অতএব 12 ঘর ইকুয়াল টু 360 ডিগ্রি। অতএব 1 ঘর ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 12। এখানে টোটাল কিন্তু 12টা ঘর আছে। 1 2 3 4 প্রায় 12 ঘর আছে। এখান থেকে 1 2 12 ঘর মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 ঘর কত? 12 দিয়ে কাটলে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে 1 ঘর হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে 1 2 3 4 4 ঘর সমান কত? অতএব 4 ঘর ইকুয়াল টু 30 ডিগ্রি গুণন 4 মানে 120 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কোণ হচ্ছে 120 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো। এই টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 এর মধ্যে কিন্তু 12টা ঘর আছে। এখান থেকে এই পর্যন্ত মানে 12টা ঘর। আমরা যদি 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করি তার মানে 30 ডিগ্রি। তাহলে একটা ঘর হচ্ছে 30 ডিগ্রি। এই কোণ হচ্ছে 30, মনে করি এখান থেকে টানলে এটা 30, আবার 30, এটা 30, সব একটা ঘর হচ্ছে 30 ডিগ্রি হবে। কিন্তু এখান থেকে এই 8 থেকে 12 মানে 4টা ঘর, 1 2 3 4। তাহলে এই টোটাল কোণ কত হবে? 30 ডিগ্রিকে আমরা 4 দিয়ে গুণ করলাম, তার মানে 120 ডিগ্রি। এই কোণটা কিন্তু 120 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু অঙ্কে দেওয়া আছে 3x + 3 ডিগ্রি। শর্তানুসারে এটা ইকুয়াল টু 120 ডিগ্রি। শর্তানুসারে আমরা লিখব শর্তানুসারে 3x + 3 এত ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। এটা উপরে গেলে কিন্তু মাইনাস হবে 3 ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি ইকুয়াল টু 117 ডিগ্রি। অতএব x ইকুয়াল টু 117 নিচে 3, 117 নিচে 3 কাটলে 3 × 39 সমান 39 ডিগ্রি। বলছে এখানে x এর মান কত? আমার লিখবো যে x ইকুয়াল টু 39 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। x এর মান হচ্ছে 39 ডিগ্রি। আমার অনুযায়ী কিন্তু 120 ডিগ্রি, কিন্তু অঙ্ক বলছে 3x + 3 ডিগ্রি। শতাংশ এটা ইকুয়াল টু 120, ঠিক আছে। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্ক। আর নেক্সট হচ্ছে 7 নম্বর। বলছে ABC ত্রিভুজের কোণ B 60 ডিগ্রি ও কোণ C 40 ডিগ্রি। AD ও এই যথাক্রমে কোণের সমদ্বিখণ্ড এবং BC এর উপর লম্ব। বলছে কোণ EAD এর মান কত? কোণ EAD, আমরা একটা ত্রিভুজ আঁকালাম ABC। কোণ B হচ্ছে 60 ডিগ্রি আর কোণ A হচ্ছে 40 ডিগ্রি। এর সমদ্বিখণ্ড হচ্ছে AD আর লম্ব হচ্ছে এই, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব এবং শীর্ষবিন্দুর সমদ্বিখণ্ড এই দুটি সরলরেখার অন্তর্বর্তী কোণ ভূমি সংলগ্ন দুটি কোণের অন্তরের অর্ধেক। আমি লিখে দিচ্ছি, কোনো ত্রিভুজের
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর সমদ্বিখণ্ডক এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এই দুটি সরলরেখার অন্তর্বর্তী কোণ ভূমি সংলগ্ন কোণ দুটির অন্তরের অর্ধেক কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর সমদ্বিখণ্ডক এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এই দুটি সরলরেখার অন্তর্বর্তী যে কোণ, এই কোণটা ভূমি সংলগ্ন কোণ দুটির অন্তরের অর্ধেক। তার মানে কোণ DAE ইকুয়াল টু হাফ ব্র্যাকেট কোণ বি মাইনাস কোণ সি। কোণ DA ইকুয়াল টু হাফ কোণ বি মাইনাস কোণ সি সমান হচ্ছে হাফ ব্র্যাকেটে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান হাফ ইন্টু 20 ডিগ্রি কাটলে হচ্ছে 10 ডিগ্রি সমান 10 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 10 ডিগ্রি। মনে রেখে দিবে যে শীর্ষবিন্দু থেকে যদি শীর্ষবিন্দুর সমদ্বিখণ্ডক এবং শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই যে দুটো সরলরেখা তার অন্তর্বর্তী যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে ভূমি সংলগ্ন দুটি কোণের অন্তরের অর্ধেক। ভূমি সংলগ্ন যে দুটো কোণ থাকবে তাদের বিয়োগফলের অর্ধেক। এটা কিন্তু মনে রেখে দেবে। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা কাজ করবে, তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। আর একটা কথা বলছি যে তোমাদের পরিচিত এবং জানাশোনা বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে।